কি অবস্থা সবার, এক্সপ্লেনার হাউস বাংলার আরো একটা নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা যে মুভিটা নিয়ে আলোচনা করব, এই মুভিটা কিন্তু অনেক স্পেশাল একটা মুভি। সাধারণ একটা ছেলে যার মধ্যে তেমন কোনো পাওয়ারই ছিল না, সে একসময় সবচেয়ে পাওয়ারফুল ডেমন কিংকে বা শয়তানের রাজাকে হারিয়ে দেয়। শয়তানের রাজাকে হারিয়ে দেওয়ার পর সে নিজেই একটা দেবতা হয়ে যায়। তবে এই দেবতা হওয়ার আগে সে এমন একটা অস্ত্র উদ্ধার করতে যায় যে অস্ত্র দিয়ে সে যে কোনো কিছু করতে পারত। তো এই অস্ত্রটা উদ্ধার করতে গিয়ে তার সাথে কি হয় আর সে কিভাবে ডেমন কিংকে হারিয়ে দেয়, এই সব কিছু জানতে হলে তোমাদেরকে এই মুভিটা দেখতে হবে। তো আমি আর বেশি কথা না বলে সরাসরি ভিডিও শুরু করি। মুভির শুরুতেই আমরা 9টা ড্রাগনকে দেখতে পাই। তারা একটা বাড়িকে লুকিয়ে কোনো একটা জায়গায় নিয়ে যাচ্ছিল। তারা এটাকে মূলত একটা দ্বীপে নিয়ে যাচ্ছিল, আর এই দ্বীপটা আকাশে মেঘের উপরে ভাসতো। সবাই বিশ্বাস করত সেখানে অনেক পাওয়ারফুল একটা অস্ত্র লুকানো আছে, আর সেটাকে যদি কেউ পেয়ে যায় তাহলে সে অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে, এমনকি সে দেবতাদের মতো শক্তিশালী হয়ে যাবে। সেই শক্তি দিয়ে সে আকাশ এমনকি মাটিও ধ্বংস করে দিতে পারত। আর প্রতি 10 লাখ বছরে মাত্র একবার এরকম ধরনের মানুষের জন্ম হয়। এর মধ্যেই লু শেং নামের একজন যোদ্ধাকে তার সম্রাট অর্ডার দেয় সে যেন সেই দ্বীপে যাওয়ার মতো শক্তিশালী যোদ্ধাদের খুঁজে বের করে। তো যোদ্ধাদেরকে খুঁজে বের করার জন্য লু শেং একটা পরীক্ষার ব্যবস্থা করে। সে অনেকজন যোদ্ধাদেরকে একত্রিত করে তার পকেট থেকে একটা ছোট বল বের করে এবং বলে যে এই বলটাকে সবার আগে ধরতে পারবে তাকেই সেই লুকানো দ্বীপে যাওয়ার সুযোগ দেওয়া হবে। এটা শোনার সাথে সাথেই সেখানে থাকা প্রত্যেকটা যোদ্ধা লু শেং এর উপরে আক্রমণ করে দেয় সেই বলটাকে নেওয়ার জন্য। তবে লু শেং এখানে এত শক্তিশালী যোদ্ধা ছিল যে সে একাই এই সকল যোদ্ধাদেরকে সামলে দেয়। এখন আমরা জুকং নামের অন্য একজন যোদ্ধাকে দেখতে পাই। তার স্পিড অনেক বেশি ছিল, আর সেও সিদ্ধান্ত নিয়েছিল যে যেভাবেই হোক না কেন সে এই বলটা নিয়েই ছাড়বে, সেই যাবে সেই গুপ্ত দ্বীপে। সে যখনই সেই জেট বলটাকে ধরার চেষ্টা করে তখনই সেই জেট বলটা উড়ে পাশে থাকা একটা গ্রামের মধ্যে চলে যায়। এটা দেখার সাথে সাথেই সেখানে থাকা প্রত্যেকটা যোদ্ধারাই সেই বলের দিকে যেতে শুরু করে। জুকংও তখন দেরি না করে সেই বলের পিছু করতে থাকে। সে যখনই সেই বলটাকে ধরতে যাচ্ছিল তখনই অন্য একজন যোদ্ধা এসে তার উপরে আক্রমণ করে দেয়। বলটা ধরার সময়ই জুকং দেখতে পায় সেখানে থাকা একটা ছোট্ট বাচ্চার উপর একটা ঠেলাগাড়ি পড়ে যাচ্ছে। জুকং তখন অন্য কিছু চিন্তা না করে সরাসরি সেই বাচ্চাটাকে বাঁচানোর জন্য সেদিকে যায়। এখন এটা দেখে কিছু যোদ্ধারা মনে করছিল জুকং সেই বলটাকে না ধরে এই বাচ্চাটাকে বাঁচিয়ে অনেক বড় ভুল কাজ করে ফেলেছে। তবে আসলে জুকং সেই বাচ্চাটাকে বাঁচানোর আগেই সেই জেট বলটাকে ধরে ফেলেছিল। তখনই এখানে ইউকি নামের অন্য একজন ফাইটার চলে আসে। তার কাছে জাদুর কয়েকটি আংটি আর একটা ব্রেসলেট ছিল। এটার সাহায্যে সে আশেপাশের সবকিছুকেই কন্ট্রোল করতে পারত। এই পাওয়ার ব্যবহার করে সে পেছন থেকে জুকং এর উপরে আক্রমণ করে। এই কারণে জুকং এই আক্রমণ থেকে বাঁচতে পারে না, আর ইউকি তার কাছ থেকে সেই বল নিয়ে চলে যায়। এখন আমরা জানতে পারি লু শেং হলো এখানকার সম্রাটের দ্বিতীয় ছেলে। তার বড় ভাইয়ের নাম হলো লুও। তারা দুজনেই সবসময় সবচেয়ে বেশি শক্তিশালী হতে চাইতো। তারা দুই ভাই এখন সেই গুপ্ত দ্বীপে বা লুকানো দ্বীপে যেতে চাইছিল। তবে তাদের রাজ্যের সম্রাট অর্থাৎ তাদের বাবা ড্রাগন তলোয়ার দিয়েছিল লুওকে, কারণ সে মনে করছিল লুও বেশি যোগ্য। এদিকে জুকং যখন মাটিতে পড়েছিল তখন তার অতীতের কথা মনে পড়ে। আমরা জানতে পারি ছোটবেলায় সে অনাথ হয়ে গিয়েছিল, আর তাকে সেখানকার অনেক বিখ্যাত একজন কামার অন্যান্য বাচ্চাদের সাথে পেলেছিল। সেই কামার জুকং এর অ্যাবিলিটি দেখে অনেক বেশি মুগ্ধ হয়েছিল। সে বুঝতে পেরেছিল এর মধ্যে অনেক বেশি পটেনশিয়াল আছে। এই কারণে সে জুকংকে শহরে মার্শাল আর্ট ট্রেনিং এর জন্য পাঠায়। তবে এই কাজটা করা এই কামারের জন্য এতটাও সহজ ছিল না, কারণ জুকংকে শহরে পড়ানোর জন্য তাদেরকে মোট 10 লাখ তলোয়ার বানানোর প্রয়োজন হয়েছিল। এরপরে বর্তমানে আমরা দেখতে পাই জুকং এখন তার অনাথ আশ্রমে চলে এসেছে। এখানে তার ভাই বোনেরা তার এই অবস্থা দেখতে পায়। তার সকল ভাই বোনেরা এবার সিদ্ধান্ত নেয় তারা যেভাবেই হোক না কেন জুকংকে সেই গুপ্ত বা সেই লুকানো আইল্যান্ডে পাঠাবে। অন্যদিকে আমরা দেখতে পাই অনেকজন যোদ্ধারা মিলে একটা পোর্টালের কাছে এসেছে। এই পোর্টালের সাহায্যেই মূলত তারা সেই গুপ্ত দ্বীপে যাবে। এখানে আমরা কেসি নামের একজন মহিলা যোদ্ধাকে দেখতে পাই। তার সাথে এখানে 4 জন গার্ডকে পাঠানো হয়েছিল। তারা এখানে একটা পোর্টাল ওপেন করে, আর এই পোর্টালের সাহায্যেই এখানে থাকা বাকি যোদ্ধারা সেই দ্বীপে যেতে থাকে। জুকং আর তার ভাই বোনেরা দূর থেকে এসব দেখছিল। তারা তখন দ্রুত জুকংকে জাগায় আর তাকে এই সব কিছু বলে। তারা জুকংকে বলে লুকিয়ে লুকিয়ে শহরে যাও আর সেই পোর্টালের ভেতর দিয়ে যাওয়ার চেষ্টা করো। তবে এখানে একটা ব্যাপার ছিল, তারা সবাই মিলে মূলত সেই পোর্টালের মধ্যে যাওয়ার চেষ্টা করছিল, মানে জুকং আর তার সব ভাইরা মিলেই সেখানে যাবে। জুকং তখন তাদেরকে এটা করা থেকে আটকানোর চেষ্টা করে, কারণ সেই জায়গাটা অনেক বিপজ্জনক হতে পারে। জুকং এর ভাই তখন তাকে বোঝায় তোমাকে মার্শাল আর্ট শেখানোর জন্য আমরা মোট 10 লক্ষ তলোয়ার বানিয়েছিলাম, যেন তুমি সেই অস্ত্রটা পেতে পারো, সেই অস্ত্রটার শক্তি যেন তোমার হয়। তাই তুমি যদি এই কাজটা করতে ব্যর্থ হও তাহলে আমাদের সকল পরিশ্রমই বৃথা হয়ে যাবে। এরপর তারা সবাই লুকিয়ে লুকিয়ে শহরের মধ্যে দিয়ে যেতে থাকে। যাই হোক, এরপরে আমরা দেখতে পাই জুকং সেই পোর্টালের কাছে পৌঁছে গেছে। তবে সেখানে থাকা 2 জন গার্ড তাকে দুর্বল বলে সেখানে যেতে বাধা দেয়। তখনই সেখানে জুকং এর ভাই বোনেরা চলে আসে আর তারা মিলে সেই গার্ডদেরকে হারিয়ে দেয়। এরপর তারা আবারও সেই পোর্টালকে অ্যাক্টিভেট করে এবং সেই লুকানো বা গুপ্ত দ্বীপে চলে যায়। সেই পোর্টালের ভেতরে ঢোকার পর সেখানে সবাইকে মৃত দেখে তারা সবাই অনেক বেশি অবাক হয়ে
যায়। এখানে তারা জানতে পারে এখানে আসা প্রত্যেকটা যোদ্ধারাই সেই তলোয়ারটা নিজে পাওয়ার লোভে একে অপরের সাথে মারামারি করা শুরু করে। তারা এখানে নিজেরা মারামারি করেই সবাই মারা গেছে। এখানে এখন শুধুমাত্র লুও বেঁচে ছিল। লুও তাদেরকে দেখে তাদেরকে এখান থেকে পালিয়ে যেতে বলে। তো তারা সবাই যখন এখান থেকে পালাচ্ছিল তখনই লুও তাদের পেছন থেকে ড্রাগন সোয়ার্ড দিয়ে আক্রমণ করে। এই আক্রমণটার কারণে জুকং এখানে অনেক বেশি আহত হয়ে পড়ে। এরপরে লুও যখন আবারও তাদের উপরে আক্রমণ করে তখন জুকংকে বাঁচানোর জন্য তার একটা ভাই মধ্যে চলে আসে। এ কারণে জুকং তো বেঁচে যায় কিন্তু তার সেই ভাইটা এখানে মারা যায়। এই সকল মারামারির মধ্যে জুকং এর একজন বোন জুকং এর কাছে তাদের গুরুর একটা সবুজ ছুরি দিয়ে এখান থেকে তাকে পালিয়ে যেতে বলে। সেই ছুরিটা নিয়ে জুকং যখন এখান থেকে পালিয়ে যাবে তখনই লুও আবারও তাদের উপরে আক্রমণ করে দেয়। তবে তখন তাদেরকে বাঁচানোর জন্য লুশ্যাং সেখানে চলে আসে। লুশ্যাং এখানে এসেই তাদের সবাইকে এখান থেকে পালিয়ে যেতে বলে। লুশ্যাংও সেই তলোয়ারটা পেতে চাইছিল। এরপরে তারা দুই ভাই এখানে নিজেদের মধ্যে অনেক মারাত্মক ফাইট করতে থাকে। তাদের দুই ভাইয়ের মধ্যে এখানে অনেক মারাত্মক লেভেলের ফাইট হয় কিন্তু শেষ পর্যন্ত লুশ্যাং তার ভাই লুওকে মেরে ফেলে। তাকে মেরে ফেলার পর সে তার ড্রাগন সোয়ার্ড নিয়ে নেয়। এদিকে গুহার মধ্যে জুকং তার ভাইয়ের মৃত্যুর কথা মনে করে অনেক বেশি কষ্ট পায়। সে তখন ভাবতে থাকে এ পর্যন্ত সে যত কিছুই করেছে সেই সবকিছুই মূলত অকৃত হয়ে গেছে। এসব বলার সময় জুস্যাং এর কাছে তার মাস্টারের সেই সবুজ চাকুটা ছিল। তখনই সে ভবিষ্যতের একটা ফ্ল্যাশব্যাক দেখতে পায়। এখানে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছিল। তার বোন শোশো তখন তাকে বলে আমাদের মাস্টারের এই চাকুটা অনেক বেশি স্পেশাল একটা চাকু। এটা একটা মিটিওর থেকে বানানো হয়েছিল। এটা তোমাকে ভবিষ্যৎ দেখাতে পারে। সে তখন জুকংকে অনেকক্ষণ ধরে বোঝায় যে তোমাকে যে কোনো অবস্থাতে সামনে যেতেই হবে, কারণ সেই অস্ত্রটা যদি কোনো ভুল হাত বা কোনো খারাপ মানুষের হাতে চলে যায় তাহলে পৃথিবীর অবস্থা সেরকমটাই হবে যেরকমটা তুমি এই মাত্র দেখলে। তাদের মাস্টার জুকংকে একটু বেশি বিশ্বাস করত। এ কারণে শোশো মনে করত যে জুকংই এই পৃথিবীটাকে বাঁচাতে পারবে। তখনই তাদের একজন ভাই এখানে এসে তাদেরকে বলে গুহার মধ্যে পাথর হয়ে যাওয়া অনেক মানুষ আছে। তারা গুহার ভেতরে গিয়ে সেখানে থাকা একটা হাতে টাচ করার সাথে সাথেই সেই হাতটা একা একাই সামনের দিকে চলে যেতে থাকে। কিছুক্ষণ পর তারা জানতে পারে এটা মূলত কেসি ছিল। সেই হাত একা একা গিয়ে তার শরীরের সাথে লেগে যায় আর সে আবারও আগের মতো সুস্থ হয়ে যায়। এটা দেখে তারা সবাই অনেক ভয় পেয়ে সেই গুহা থেকে বাইরে বেরিয়ে আসে। তবে বাইরে তখন তুষার পড়তে শুরু করেছিল এবং চারিপাশে কুয়াশা দিয়ে ভরে গিয়েছিল। তখনই ইউকি নামের সেই যোদ্ধাটা তাদের কাছে চিল্লাতে চিল্লাতে আসে এবং তাদেরকে নিজেদের প্রাণ বাঁচিয়ে এখান থেকে পালিয়ে যেতে বলে। তখনই সেখানে অনেক ভয়ঙ্কর লেভেলের একটা মনস্টার চলে আসে। তাকে দেখেই বোঝা যাচ্ছিল যে এটা অনেক বেশি পাওয়ারফুল। জুকং আর তার ভাই বোনেরা মিলে সেই মনস্টারটার সাথে ফাইট করতে থাকে। ফাইট করতে করতে জুকং সেই মনস্টারের পিঠে চড়ে বসে। জুকং তখন তার ভাই বোনদের সেই জায়গা থেকে সরে যেতে বলে। তখনই এই মনস্টারটা তার মুখ থেকে আলো জাতীয় কিছু একটা বের করে। সেই আলোটা জুকং এর একটা ভাইয়ের শরীরে গিয়ে লাগে আর সেও তখন সেখানে একটা পাথর হয়ে যায়। সে এখানে ঠিক সেরকমই পাথরের মূর্তি হয়ে গিয়েছিল যেরকমটা তারা সেই গুহার মধ্যে দেখেছিল। এই মনস্টারটা তখন তার শরীরের সকল শক্তি শুষে নেয়। এরপরে শোশো সেই সবুজ ছুরিটা বের করে। কোনো একটা কারণে এই মনস্টারটা এই সবুজ ছুরিটা দেখে অনেক বেশি ভয় পাচ্ছিল। তবে হঠাৎ করেই এই মনস্টারটা তার একটা সুর দিয়ে শোশোকে উঠিয়ে অনেক দূরে ফেলে দেয় আর এই সব কিছুর মধ্যে সেই সবুজ ছুরিটা দূরে কোনো একটা জায়গায় পড়ে যায়। তখনই জুকং সেই সবুজ ছুরিটা উঠিয়ে এই মনস্টারটার পেছনে যায়। তবে এই মনস্টারটা তার সুর দিয়ে তাকে উঠিয়েও দূরে ফেলে দেয়। তারা সবাই মিলে এই মনস্টারটাকে হারানোর চেষ্টা করে কিন্তু এই মনস্টারটা অনেক বেশি পাওয়ারফুল ছিল। এই মনস্টারটা এক এক করে এখানে থাকা জুকং এর প্রত্যেকটা ভাইকেই মেরে ফেলছিল। নিজের ভাইকে এভাবে মরতে দেখে জুকং এখানে প্রচন্ড পরিমাণে রেগে যায়। সে তখন অনেক বেশি রেগে গিয়ে তার সব শক্তি ব্যবহার করে এই মনস্টারটার উপরে আক্রমণ করে আর ফাইনালি সে এই মনস্টারটাকে মেরে ফেলতে সক্ষম হয়। এই মনস্টারটাকে মারার পর এই মনস্টারের সব শক্তি এখন জুকং এর শরীরের মধ্যে চলে আসে। এখন এখানে জুকং, তার বোন শোশো আর তার ভাইদের মধ্যে শুধুমাত্র একজনই বেঁচে ছিল। এই সবকিছুর মধ্যে ইউকি অনেক বেশি ভয় পেয়ে যায়। সে আবারও আসল পৃথিবীতে ফিরে আসতে চাইছিল। তবে এই পোর্টালটা তাদেরকে আর অরিজিনাল পৃথিবীতে ফিরে আসতে দিচ্ছিল না। তখন শোশো বলে আমরা যদি আমাদের পৃথিবীতে ফিরে যেতে চাই তাহলে আমাদেরকে যেভাবেই হোক না কেন সেই বিশেষ তলোয়ারটা নিতেই হবে। তখনই তারা সেখানে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায় আর এই শব্দ পাশেরই কোনো একটা জায়গা থেকে আসছিল। আসলে এই শব্দটা হচ্ছিল কেসির সাথে আসা সেই চারজন বডিগার্ডের। তাদের কাছে অদৃশ্য হওয়ার ক্ষমতা ছিল। এই চারজন বডিগার্ডরা মিলেই মূলত জুকং আর তার সকল সাথীদেরকে আটকে ফেলেছিল। তখনই কেসি তাদের সামনে আসে। জুকং তখন কেসিকে বোঝানোর চেষ্টা করে যে তুমি একা একা সেই অস্ত্রটাকে উদ্ধার করতে পারবে না। সে কেসিকে বোঝানোর চেষ্টা করে এখন আমাদের সবারই একসাথে মিলে কাজ করা প্রয়োজন। তার এই কথা শুনে কেসি তাদেরকে মারা বন্ধ করে দেয়। তবে তখনই সেখানে আরো বেশ কয়েকটা মনস্টার চলে আসে। এটা দেখে তারা সবাই সেখান থেকে পালানোর চেষ্টা করে। যদিও কেসির গার্ডদের কাছে ইনভিজিবল হওয়ার পাওয়ার ছিল কিন্তু তারপরেও এই মনস্টাররা তাদের দুজনকে মেরে ফেলে। পালানোর জন্য কেসি সেখানকার একটা দরজা খোলে। তবে সেখান দিয়ে যাওয়ার আর কোনো ব্যবস্থা ছিল না। এখানে অনেক বড় একটা খাদ ছিল আর খাদের নিচে একটা প্ল্যাটফর্ম ঝুলেছিল। তখনই এই মনস্টারগুলোর মধ্যে থেকে একটা মনস্টার আবারও তার মুখ দিয়ে সেই আলো জাতীয় জিনিসটা বের করতে থাকে। তাদেরকে বাঁচানোর জন্য কেসি
কেসির একজন গার্ড তখন সেখানে একটা শিল্ড তৈরি করে, কিন্তু তারপরেও এই মনস্টারের পাওয়ারের কারণে তারা সবাই উড়ে গিয়ে নিচে সেই প্ল্যাটফর্মের উপরে গিয়ে পড়ে। এত বেশি ইম্প্যাক্টের কারণে সেই প্ল্যাটফর্ম সম্পূর্ণ ভেঙে যেতে থাকে। এই কারণে সবাই সেখান থেকে পড়ে যেতে নেয়। তারা যদি সেখান থেকে পড়ে যায় তাহলে তারা সকলেই সেখানে মারা যাবে। তবে জুকং এখন আর কাউকেই হারাতে চাইছিল না। জুকং তখন তার অ্যাবিলিটি ব্যবহার করে তাদের সবাইকেই বাঁচিয়ে নেয়। জুকং তখন তাদের সবাইকে টেলিপোর্ট করে একটা নিরাপদ জায়গায় নিয়ে যায়। এখন জুকং এর কারণেই তাদের সকলের প্রাণ বেঁচে গেছে। এই কারণে কেসিও এবার তার সাথে কাজ করার জন্য রাজি হয়ে যায়। কেসি তাদের সাথে কাজ করলেও তাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেয়, যখনই আমি সেই অস্ত্রটাকে দেখতে পাবো তখনই সেটাকে পাওয়ার জন্য আমি নিজের মতো করে চেষ্টা করব। এরপরে তারা সবাই মিলে একটা রুমের মধ্যে যায়। সেখানে অদ্ভুত ধরনের কিছু মূর্তি ছিল, আর সেখানকার একটা মূর্তির মুখে একটা মাস্ক পরানো ছিল। কেসি তখন ভাবে এই মাস্কটাই হয়তোবা সেই অস্ত্র হতে পারে। এটা ভেবে কেসি সেই মূর্তিটার কাছে যায় সেই মাস্ক নেওয়ার জন্য। তবে যখনই কেসি ধীরে ধীরে সেদিকে যেতে থাকে তখনই এই রুমের পরিবেশ একদম বদলে যেতে থাকে। জুকং তখন দ্রুত এসে কেসিকে আটকায় আর তাকে বলে এই মাস্কই যদি সেই অস্ত্র হয়ে থাকে তাহলে এটা পর্যন্ত পৌঁছানো মোটেও সহজ হবে না। তবে তখনই পেছন থেকে কেসির একজন গার্ড কেসির উপরেই আক্রমণ করে যেন সে নিজে সেই অস্ত্রটাকে নিতে পারে। এরপরে যখন সেই গার্ড মূর্তিটার মুখ থেকে সেই মাস্ক খোলে তখনই এই রুম থেকে বেরিয়ে যাওয়ার দরজা বন্ধ হয়ে যায়। সেই মাস্কটা তখন সেই গার্ডকে জ্বালিয়ে দিতে থাকে। এই মাস্ক তাকে ততক্ষণ আগুনে জ্বালাচ্ছিল যতক্ষণ না সে একদম পুড়ে ছাই হয়ে যায়। এখন সেই রুমের উপরের ছাদটাও ধীরে ধীরে নিচে নেমে আসছিল, অর্থাৎ তারা যদি এখানে বেশিক্ষণ থাকে তাহলে তারা সেই ছাদের নিচে চাপা পড়েই মারা যাবে। তবে তখনই জুকং সেখানে অদ্ভুত ধরনের 5টা গোল সার্কেল দেখতে পায়। জুকং তখন বুঝতে পারে তারা 5 জন যদি এই 5টা সার্কেলের উপরে দাঁড়ায় তাহলেই সেই রুমের দরজা খুলে যাবে। তবে একটা সার্কেলও যদি ফাঁকা থাকে তাহলে সেই দরজা আবারও বন্ধ হয়ে যাবে। তখনই ইউকি তার অ্যাবিলিটি ব্যবহার করে এই রুমের বিভিন্ন প্রান্তে থাকা মূর্তিগুলোকে সেই সার্কেলের উপরে বসিয়ে দেয়। তখন তারা বুঝতে পারে এই রুমের মধ্যে শুধুমাত্র 4টা মূর্তি আছে, আর সেই দরজাটাকে খোলার জন্য মোট 5টা মূর্তির দরকার, অর্থাৎ একটা মূর্তি তাদের কম আছে। ইউকি এখানে তাদের সবাইকে বাঁচানোর জন্য নিজের জীবন স্যাক্রিফাইস করার জন্য রেডি ছিল, কিন্তু একদম শেষ মুহূর্তে জুকং তার অ্যাবিলিটি ব্যবহার করে সবাইকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর শোশো তার কাছে থাকা সেই সবুজ চাকুটাকে ফাইনালি সম্পূর্ণভাবে জুকংকে দিয়ে দেয়, কারণ তার মনে হচ্ছিল এই চাকুটাকে সামলানোর মতো একমাত্র যোগ্য ব্যক্তি হচ্ছে জুকং। এরপরে কেসি তার অ্যাবিলিটি ব্যবহার করে তার ক্ষতস্থানকে ঠিক করে। কিছুক্ষণ পর তারা সেখানে অনেক বড় একটা বন্ধ দরজার সামনে চলে যায়। এই দরজার উপরে একটা মুখ আঁকা ছিল এবং এই মুখে 3টা জায়গায় 3টা চিহ্ন ছিল। কেসি তখন তাদেরকে বলে এই দরজার ওই পারেই আমরা সেই অস্ত্রটাকে খুঁজে পাবো, মানে এই দরজাটা খুললেই তারা সেই অস্ত্রটা পেয়ে যাবে, যেটা পেলে তারা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে, ইভেন দেবতাদের মতো পাওয়ারফুল হয়ে যাবে। তারা অনেকক্ষণ চেষ্টা করে কিন্তু তারা কোনোভাবেই সেই দরজাকে খুলতে পারে না। তখনই সেখানে লুশ্যাং চলে আসে। লুশ্যাং এখানে এসেই কেসির শেষ গার্ডকেও মেরে ফেলে। তখনই সেখানে থাকা একটা চিহ্নের আলো নিভে যায়। লুশ্যাং তখন তাদেরকে বলে এই দরজাটাকে খোলার জন্য তাদের মোট 3 জন লোককে বলি দিতে হবে। মূলত এই কারণেই লুশ্যাং এদের সবাইকে তখন পালিয়ে আসতে দিয়েছিল, কারণ লুশ্যাং মূলত এই দরজাটা খোলার জন্য তাদেরকে বলি দিতে চায়। সে অলরেডি একজনকে মেরে ফেলেছে, অর্থাৎ এই দরজাটাকে খোলার জন্য আরো 2 জনকে বলি দিতে হবে। লুশ্যাং তখন তাদের সবার উপরেই আক্রমণ করে দেয়, কিন্তু একদম শেষ সময়ে এসে জুকং শোশো, কেসি আর ইউকিকে বাঁচিয়ে নেয়। তবে দুর্ভাগ্যজনকভাবে লুশ্যাং জুকং এর শেষ ভাইটাকেও মেরে ফেলে, মানে এখানে তো আর মাত্র একজন ভাই বেঁচে ছিল, কিন্তু লুশ্যাং তাকেও এখানে মেরে ফেলে। দরজা খোলার জন্য এখনো একজন মানুষকে বলি দেওয়া বাকি ছিল। তবে এই সবকিছু দেখে লুশ্যাং অনেক বেশি রেগে গিয়ে তার কাছে থাকা সেই সবুজ চাকুটা দিয়ে লুশ্যাং এর উপরে আক্রমণ করে। তবে লুশ্যাং তখন তার ড্রাগনের তলোয়ারটা বের করে জুকং এর উপর অনেকগুলো আক্রমণ করে। এই সবকিছুর কারণে জুকং এখানে মারা যায়, মানে আমাদের মেইন ক্যারেক্টারই মারা গেল, এটা কোনো কথা? হঠাৎ করেই দরজাটা তখন খুলে যায়। শোশো তখন সেই সবুজ চাকুটা নিয়ে দরজার মধ্যে দিয়ে চলে যেতে থাকে। এর মধ্যে ইউকি লুশ্যাংকে আটকানোর চেষ্টা করে, তবে সে খুবই সহজে এটা থেকে বের হয়ে শোশোর পেছনে চলে যায়। শোশো সেখানে গিয়েই সেই পাওয়ারফুল অস্ত্রটাকে নষ্ট করার চেষ্টা করে, তবে তার আগেই লুশ্যাং এখানে এসে তার ড্রাগন তলোয়ার ব্যবহার করে তাকে দূরে ফেলে দেয়। তখনই সেই দরজাটা বন্ধ হয়ে যায়। ভেতরে গিয়ে লুশ্যাং সেই বিশেষ অস্ত্রটাকে বের করে। এটাকে অনেকটাই একটা মাস্কের মতো লাগছিল দেখতে। সেটাকে মুখে পড়ার পরেই সেই মাস্কটা লুশ্যাং এর পুরো মুখ জুড়ে ছড়িয়ে যেতে থাকে, আর হঠাৎ করেই অদ্ভুত কোনো একটা শক্তি লুশ্যাং এর বডিকে কবজা করে নিতে থাকে। এর মধ্যেই বাইরে তখন অনেকগুলো মনস্টার চলে আসে, আর সেই দরজাটাও তখন ফেটে যায়। রুমের মধ্যে থেকে যখন লুশ্যাং বাইরে বের হয় তখন তাকে দেখেই কেসি অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ সে বুঝে গিয়েছিল এটা লুশ্যাং না, এটা মূলত ডেমন কিং। আসলে ডেমন কিংই বা শয়তানের রাজাই মূলত প্ল্যান করে সেই অস্ত্রটার ব্যাপারে মিথ্যা বলে যোদ্ধাদেরকে এখানে নিয়ে এসেছিল, যেন সে নিজে মুক্ত হতে পারে। এছাড়াও সে যেহেতু মৃত ছিল এই কারণে সে এই যোদ্ধাদেরকে ব্যবহার করে সে আবারও নিজেকে জীবিত করে ফেলেছে। আর এখন যেহেতু শয়তানদের রাজা বা ডেমন কিং আবারও ফিরে এসেছে, তাই তাকে এখন এই পৃথিবী ধ্বংস করা থেকে কেউই আর আটকাতে পারবে না। হঠাৎ করেই সেখানে অনেক ভূমিকম্প হতে থাকে। আসলে ডেমন কিং এই হাওয়ায় ভাসতে থাকা আইল্যান্ডটাকে অনেক জোরে পৃথিবীতে ফেলে পৃথিবীটাকেই ধ্বংস করতে চাইছিল। তবে এই সবকিছু দেখে
কেসি বুঝে গিয়েছিল যে ডেমন কিং এখনো তার সম্পূর্ণ পাওয়ার ফিরে পায়নি। ইউকি আর চোসোকে তাকে সাহায্য করতে বলে, কারণ কেসি এখন তার সব শক্তি ব্যবহার করে জুকংকে আবারও বাঁচিয়ে তোলার চেষ্টা করবে। নিচ থেকে তখন সম্রাট লু আর তার সকল সৈন্যরা মিলে তাদের তলোয়ার এই উপরে থাকা আইল্যান্ডটার দিকে ছুড়ে মারছিল। এই সকল তলোয়ার মিলে এখানে একটা শিল্ড তৈরি করে ফেলেছিল। এদিকে সেই আইল্যান্ডের মধ্যে ইউকি নিজেও একটা শিল্ড বানিয়ে ফেলে যেন এই মনস্টাররা তাদের উপরে আক্রমণ করতে না পারে। এরপরে ইউকি তার সব শক্তি ব্যবহার করে সেখানে থাকা একটা ব্রিজকে ভেঙে ফেলে, যদিও এর কারণে ইউকি এখানে সম্পূর্ণভাবে মারা যায়। এদিকে কেসি তার নিজের আত্মা জুকংকে এই আশায় দিয়ে দেয় যে জুকং আবারও বেঁচে উঠে এই ডেমন কিংকে হারিয়ে দিয়ে পৃথিবীকে বাঁচাবে। হঠাৎ করেই জুকং বেঁচে ওঠে আর সে নিজেকে আলাদাই একটা জায়গায় দেখতে পায়। এখানে আগে থেকেই একজন মানুষ উপস্থিত ছিল। সে জুকংকে বলে, তোমাকে যেভাবেই হোক না কেন পৃথিবীকে বাঁচাতে হবে, আর তোমার মৃত্যুর সময়ও এখনো আসেনি। জুকং তখন তাকে জিজ্ঞাসা করে, আপনি আসলে কে? সেই লোকটা তখন বলে, একটা কথা মনে রেখো, শুধুমাত্র দেবতাই এই ডেমন কিংকে হারাতে পারবে। এই কথা শুনে জুকং অনেক বেশি কনফিউজড হয়ে পড়ে, কারণ বিগত হাজার হাজার বছর ধরে কোনো দেবতাই পৃথিবীতে আসেনি। হঠাৎ করে সেই লোকটা নিজের ফেস রিভিল করে দেয়, আর এটা অন্য কেউই ছিল না, এটা ছিল সুকং নিজেই। আসলে এই সুকং ভবিষ্যৎ থেকে এসেছিল, মানে ভবিষ্যতের সুকং বর্তমানের সুকংকে মোটিভেট করার জন্য এসেছে। এই সুকং তখন বর্তমানের সুকংকে বলে, মনে রেখো, হাজার বছর পর তুমি নিজেই একটা দেবতা হয়ে যাবে, আর এই মুহূর্তে তুমি যে সকল সমস্যা ফেস করছো এই সমস্যাগুলোর কারণেই তোমার শরীরে এত বেশি শক্তি চলে আসবে যে তুমি নিজেও একটা দেবতা হয়ে যাবে। এরপরে সেই দ্বীপে জুকং এর জ্ঞান ফিরে আসে। সে প্রথমেই শোষকে পৃথিবীতে পাঠিয়ে দেয়। সে এখন আগের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছিল। এরপর সে নিজে আবারও সেই হিডেন আইল্যান্ডে চলে যায়। সেখানে গিয়ে সে তার সেই সবুজ চাকুটা ব্যবহার করে সেখানে থাকা প্রত্যেকটা মনস্টারকেই মেরে ফেলতে থাকে। সেই সাথে এই সকল মনস্টারদেরকে মারার পর তাদের সকল শক্তি সে নিজের মধ্যে টেনে নেয়। ডেমন কিং এখন জুকংকে একটা অফার দেয় যেন জুকং তার সাথে কাজ করে, অর্থাৎ ডেমন কিং আর জুকং যেন এক হয়ে যায়। তবে জুকং এখানে তাকে সরাসরি না বলে দেয়। এরপরে ডেমন কিং আর জুকং এর মধ্যে অস্থির একটা ফাইট শুরু হয়, আর এই ফাইটের মধ্যে জুকং এর সেই সবুজ চাকুটাও ভেঙে যায়। তাদের দুজনের ফাইট এখানে অনেক ভালোভাবেই চলছিল। ডেমন কিং তখন জুকংকে বলে, তুমি তো সাধারণ একটা মানুষ, তুমি যদি 100 বারও জন্ম নাও তারপরেও তুমি আমাকে হারাতে পারবে না। এরপরে ডেমন কিং অনেক বড় একটা অস্ত্র বের করে, এটার সাহায্যে সে জুকং এর উপর আক্রমণ করে তাকে বাতাসেই উড়িয়ে দেয়। তবে এই বাতাসে উড়ে যাওয়ার সময় জুকং এর পাওয়ার আগের চেয়ে আরো অনেক বেশি বেড়ে যায়। সে তখন তার এই পাওয়ার ব্যবহার করে ডেমন কিংকে হাজার বছর ভবিষ্যতে পাঠিয়ে দেয়। ভবিষ্যতে এসেও এই ডেমন কিং পুরো পৃথিবীকে কব্জা করার চেষ্টা করছিল, কিন্তু ভুলে গেলে তো চলবে না, ভবিষ্যতে জুকং অনেক পাওয়ারফুল একটা দেবতা হয়ে গিয়েছিল। এই জুকং দেবতা তখন খুবই সহজে এই ডেমন কিংকে হারিয়ে দেয়, তাকে মেরে ফেলে। আর এই মুভিটাও এখানেই শেষ হয়ে যায়। মুভিটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আর এক্সপ্লেনার হাউস বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবা না। ধন্যবাদ।